এক মেসি, মেসি ছাড়া কি করতে পারবে আর্জেন্টাইন? এক হালান্ড ভাই, এক হালান্ড কিছু করতে পারে না, তার প্রমাণ আজকের ম্যাচ। না, হতাশ বলবো না, সব ম্যাচেই আর্জেন্টিনা মেসি গোল পাবে এটাও তেমন কিছু না। যে 200 প্লাস ক্যামেরা, অভিজ্ঞ রেফারি, ভিএআর, তারপরে লক্ষ লাখো দর্শক, তারপরে ওই টঙের দোকানের সগির বা বশির সে বলতেছে এটা ফাউল ছিল, রেফারি দেয় নাই। চূড়ান্ত হয়ে গেল ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ। প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স, আর দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দর্শক, সবাইকে স্বাগতম ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আবু বকর সিদ্দিক, আর আমার বামে আছেন সাগর বিশ্বাস। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। শুরুতেই বকর ভাইয়ের কাছে জানতে চাই যে আর্জেন্টিনার যে উড়ন্ত ফর্ম, আর্জেন্টিনাকে ঠেকাবে কে? বর্তমান যে আর্জেন্টিনার পারফরমেন্স, এটাতে বলা যায় আর্জেন্টিনাকে থামানোর মতো কেউ নাই বর্তমানে। আর তারপর দেখা যায় বর্তমান পারফরমেন্স, মেসি যে তার জৌলস, এত বছর পরেও যে তার বয়স হয়েছে, তারপর যে জৌলস দেখাচ্ছে, এ থেকে বোঝা যায় যে এই মেসিকেও কেউ থামাতে পারবে না। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে প্রথমে গোল দেয় আর্জেন্টিনা, এরপর কিন্তু কামব্যাক করে সুইজারল্যান্ড। কামব্যাক করার পর কি আর্জেন্টিনা একটু ডাউন হয়ে গিয়েছিল? আসলে আপনি যদি দেখেন কামব্যাক করার পরে আর্জেন্টিনা আরও আমার মনে হয় ফর্ম তাদের ভালো হয়েছে। আপনি যদি প্রথমার্ধের খেলা দেখেন, বল পজিশনে কিন্তু আপনার সুইজারল্যান্ড আগানো ছিল। পরে যখন গোল দেওয়ার পরে কিন্তু কিছুটা সময় তো হ্যাঁ ওদের মধ্যে সামঞ্জস্যটা আনতে একটু সময় লেগেছে। পরে কিন্তু আসলে ওদের যে তথাকথিত যে খেলায় আমরা দেখে অভ্যস্ত আর্জেন্টিনার, ওই ফর্মে কিন্তু তারা ফিরে গিয়েছে। তারপরে দেখেন যে বদলি খেলোয়াড়, যা তাদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা তৈরি হয়েছে, তারপরে তো আর আর্জেন্টিনাকে রোখা, সেটা আমি এখানে একটু যোগ করি, সেটা হচ্ছে আর্জেন্টিনার প্রথমে গোল দেয় 10 মিনিটে, হ্যাঁ, এরপর 44 মিনিটে এক এক গোলের সমতা, হ্যাঁ, এরপরে 112 মিনিটে গিয়ে গোল দেয়। এই যে 44 মিনিটের পরে যে 112 মিনিট, এর মাঝখানে যে এত বড় একটা গ্যাপ, এই গ্যাপে কি ভালো ফুটবল খেলতে পেরেছে? অবশ্যই ভালো ফুটবল খেলতে পেরেছে। আপনি যদি দেখেন এই সময়টার মধ্যে যতগুলো অ্যাটাক, অধিকাংশ অ্যাটাক ছিল কিন্তু আর্জেন্টিনার হয়ে, সুইজারল্যান্ডের দিকে অ্যাটাকগুলো ছিল। হ্যাঁ, তবে কিছুটা আজকে মেসি গোল মিস করলো, যেটা আমরা মেসিকে এইভাবে গোল মিস করতে দেখি না। তারপরেও এটা খেলা, তারপরেও মেসি তো তার জায়গায়। তবে আপনি যদি ওভারঅল বলেন, খেলা দুর্দান্ত হয়েছে। তবে প্রথমার্ধে আমি সেই চেনা আর্জেন্টিনাকে আজকে খুঁজে পাইনি। 10 মিনিটে গোল দিয়েছে ঠিক আছে, কিন্তু চেনা যে আর্জেন্টিনা, ছন্দের খেলা, আজকে সেই ছন্দটা একটু মিসিং ছিল প্রথমার্ধে। বকর ভাই, আপনি সাগর ভাইয়ের সাথে একমত কিনা যে ছন্দের আর্জেন্টিনাকে সে খুঁজে পায়নি? আপনি খুঁজে পেয়েছিলেন কিনা? প্রথমে 10 মিনিটের মধ্যে ম্যাকঅ্যালিস্টার যে গোলটা দিল, তারপরে দেখা গেছে আর্জেন্টিনার মধ্যে যে ছন্দপতন, ওইটা একটু দেখা গেছে। কিন্তু লাস্ট মোমেন্টে যে এক্সট্রা 15 মিনিট খেলা হয়েছে, এটা স্ক্যালোনি যে একটা পরামর্শ করছে তাদের নিয়ে, এটাতে আমার মনে হয় যে ম্যাজিশিয়ান, স্ক্যালোনি একটা ম্যাজিশিয়ান, যে একটা পার্টটা দিছে বা খেলোয়াড়দের মধ্যে যে কথাটা ঢুকে দিছে, কিন্তু এইটাই পরবর্তীতে আপনার যে এক্সট্রা মিনিটে খেলা হয়েছে, আর্জেন্টিনা যে 2টা গোল দিয়েছে, আমি মনে করি এটাতে অনেক কাজে লেগেছে। আর আরেকটা ষষ্ঠীর কথা হচ্ছে যে আলভারেস কামব্যাক করেছে, এটাই অনেক একটা স্বস্তিদায়ক। তবে আমার এখানে একটু কথা আছে। বরাবরই আমরা ম্যাচ জয়ের পরে তো আসলে হিরো হয়ে যায় কোচ, আর হারলে পরে জিরো হয়ে যায়। তবে লাস্ট আপনি যদি কেপ ভার্দে ম্যাচ বলেন, ইজিপ্টের ম্যাচটা বলেন, কিন্তু শেষ সময়ে এসে কোনোভাবে জয়ের দিকে যেতে হচ্ছে আর্জেন্টিনাকে। আমার মনে হচ্ছে এখানে কোচিং সিস্টেমে বা তাদের ট্যাকটিকে কোনো একটু ঝামেলা আছে, যেখানে তাদের হারতে 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 জয়ের দিকে যেতে হচ্ছে। আসলে প্রথম দিক থেকে যদি প্রথমার্ধে যে বললাম ছন্দপতন, আর্জেন্টিনাকে দিয়ে কিন্তু আমরা ছন্দপতন আশা করি না, যেহেতু আমরা এখন সেমিফাইনালে। স্কেলেনি যদি এখনও লাস্ট 15 মিনিটে নতুন কোনো ট্যাকটিক সাজায় এবং সেই ট্যাকটিকের মাধ্যমে জয়ের আশা করে, পরের ম্যাচটা হচ্ছে ইংল্যান্ডের সাথে, এটা কিন্তু খুবই কঠিন হবে। আমরা আর্জেন্টিনার ম্যাচ মানেই বুঝি মেসি গোল দেবে, সবাই উদযাপন করবে। এই ম্যাচে মেসি গোল পায়নি, একটু হলে হতাশ কিনা?
না, হতাশ বলবো না, সব ম্যাচেই আর্জেন্টিনা মেসি গোল পাবে এটাও তেমন কিছু না। মেসি আজকে অনেক ট্রাই করছে কিন্তু ব্যাড লাক পায় নাই, কিন্তু ও সাহায্য করছে, অ্যাসিস্ট করছে। কিন্তু নেক্সট টাইমে আশা করি সে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা যে ম্যাচে, ওই ম্যাচে সে এক গোল করবে, দর্শকদের হাজার হাজার সমর্থক তাদের উজ্জীবিত করবে, এটাই। আচ্ছা সাগর ভাই, ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রাস্তায় পানি জমছে, এর মধ্যেও ঢাকার বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য আর্জেন্টাইন সমর্থকরা বা ফুটবল প্রেমীরা উপচে পড়া ভিড়, এতে কি প্রমাণ করে যে ফুটবলের প্রতি বাংলাদেশি যে ডেডিকেশন বা ভালোবাসা অন্য লেভেলের? এটা তো বরাবরই ফুটবল ক্রিকেটের হাইপ তো বাংলাদেশে রিসেন্টলি শুরু হয়েছে, তাও ভাই ক্রিকেট তো একটা অনেক সময়ের খেলা, ফুটবলের প্রতি কিন্তু সেই প্রথম থেকেই হাইপ। বাংলাদেশে এইটা একটু অন্য মাত্রায়, অনেক সময় এটা আমরা অতিরঞ্জিতও করে ফেলি। আর আপনি যে ফুটবলের প্রেমের সাথে কিন্তু আরেকটা এখানে অ্যাড করতে পারেন, বাংলাদেশের দর্শকদের প্রতি মনে হয় আর্জেন্টিনা প্রেমও একটু দিন দিন বেড়ে চলেছে, যে কারণে এই গত ম্যাচগুলো বৃষ্টি উপেক্ষা করে যেভাবে খেলা দেখছে, এতেই প্রমাণ হয় যে আর্জেন্টিনার ফ্যান বেজ আসলে বাংলাদেশে কত বড়। সিদ্দিক ভাই কোথায় খেলা দেখেছেন? আমি আজকে আমার চিন্তা ভাবনা ছিল টিএসসিতে খেলা দেখার জন্য, বাট বৃষ্টির জন্য যাইতে পারি নাই, বাসাতেই দেখছি খেলা। কতটা মন টানছিল যাওয়ার জন্য? কাল থেকে প্রিপারেশন নিয়ে গেছিলাম, প্রিপারেশন রাত থেকে নিয়েছিলাম যে সকালে উঠবো, ভোরে উঠে আগে যাব, আগে যে জায়গা নিব, বাট বৃষ্টি ঝরছে আজকে সকাল থেকে, রাত থেকে, এই জন্য যেতে পারি নাই, একটু আপসেট ছিল, দেখতে পাই নাই টিএসসিতে বড় পর্দায়, কিন্তু বাসাতেই দেখছি, এনজয় করছি সবাই মিলে। ওকে, আমরা একটু আর একটা ম্যাচ নিয়ে কথা বলবো, ইংল্যান্ড বনাম নরওয়ে। নরওয়ে প্রথমে এগিয়েছিল, তারপরে ইংল্যান্ডের বেলিংহ্যাম জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছে। ইংল্যান্ডের শুরুতে পিছিয়ে যাওয়ার পর যে কামব্যাক করা, সেটা আসলে ইংল্যান্ড কতটা দুর্দান্ত খেলেছে বিধায় কামব্যাক করতে পেরেছে। আসলে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলতেছে এখন, তো প্রত্যেকটা ম্যাচই অনেক হাড্ডাহাড্ডি হবে, কিন্তু আপনি যদি দেখেন, আমি যতটুকু হাইলাইটস দেখে, আমি পুরো খেলাটা দেখতে পারিনি, যতটুকু আমার মনে হয়েছে তাতে মনে হয়েছে যে কালকের আমরা যেই নরওয়েকে দেখে আশা নিয়ে কোয়ার্টার ফাইনাল দেখতে বসেছিলাম, ওইটা কিছুটা, হ্যাঁ দুর্দান্ত খেলেছে, কিন্তু আমার মনে হচ্ছে কালকের হল্যান্ডের সাথে কিছুটা একটু অবিচার হয়েছে, বা তার দলের অন্যরাই হয়তো চায় নাই যে হল্যান্ড আরও সামনে যাক, হল্যান্ডকে সারা কামব্যাক করার ট্রাই করেছে, যে কারণে মনে হয় নরওয়ে কালকের একটু পিছিয়ে গেছে। তারপরেও খেলা উপভোগ্য ছিল, আর ইংল্যান্ড তো প্রথম থেকেই বরাবরই ধরাই ছিল, হয়তো ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখা যেতে পারে এমন একটা টিম। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না এ নিয়ে কারো আপসেট হওয়ার কিছু আছে, কারণ ইংল্যান্ড ডিজার্ভ করে সেমিফাইনালটা। ওকে, সিদ্দিক ভাই, ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল বিশ্বকাপের শুরুতে আমরা দেখেছিলাম যে দলটার ভিতরে একটা সমন্বয়হীনতা, আমরা সেই দৃশ্য দেখলাম ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে, যেখানে হালান্ডকে সহযোগিতা করেনি, বল দেয়নি, বারবারে বল চেয়েছে, মানে অনেকটা ও একাকিত্ব ছিল। মানে এত বড় তারকা যদি ভালো খেলতে না পারে, দলের যদি গুরুত্বপূর্ণ সময়, বিপদের সময় যদি হাল ধরতে না পারে, তাহলে মানে কতটা কষ্ট লাগে। অবশ্যই এটা কষ্টকর, বা হালান্ড যে পারফরমেন্স ওর ছিল, আজকে ওর সাথে অবিচার হয়েছে, বাট ও দুইটা গোল মিস দিয়েছে, এমন বলটা পেয়েছিল যে একটা পা ফসকে বের হয়ে গেছে, ও যদি বলটা শটটা করতো গোল হইতে পারতো, আরেকটা ও হেড দিয়েছে, বাট ওর গোলকিপার সেটা ধরে নিছে। কিন্তু আমি দেখছি খেলাটা ইয়েভাবে দেখছি যে ওর যে সতীর্থরা তাকে বা তার ইয়েগুলোকে কোনোভাবেই তাকে হেল্প করে নাই, এটা দেখে গেছে। যেই হল্যান্ডের একার কাছে ব্রাজিল হেরে গেছে, সেই হল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকলেন, তাই না? ব্যাপারটা তেমনই। জি, তবে আমি রাজীব ভাই এখানে একটু আপনাকে আটকাবো, যেটা হচ্ছে এক হল্যান্ড, যেটা আমরা এই বিশ্বকাপ শুরু থেকে শুনি, এক মেসি ছাড়া কি করতে পারবে আর্জেন্টাইন, এক হল্যান্ড ভাই, এক হল্যান্ড কিছু করতে পারে না, তার প্রমাণ আজকের ম্যাচ। যদি এক হল্যান্ড দিয়ে হতো, তাহলে আজকের কিন্তু ইংল্যান্ডের সাথে জয়টা পেত। তার মানে পুরো দলের যদি আপনার কোঅর্ডিনেশন, সাহায্য না থাকে, এক প্লেয়ার কিছু যে করতে পারে না,
সেটা আজকে নরওয়ে প্রমাণ। আর শুধু মানে মেসি একা থাকলেই হবে না, তাকে যে সামান্য সাহায্যে দল অনেক দূর চলে যেতে পারে, বা মেসির সাহায্যে দল অনেক দূর চলে যেতে পারে, আর্জেন্টিনা তার প্রমাণ। এই বিশ্বকাপে এই পর্যন্ত যতগুলো দর্শনীয় গোল ছিল, আমি এর মধ্যে 112 মিনিটে যে আলভারেজের গোলটা, আমি সেই গোলটাকে ধরবো, মানে দর্শনীয় গোল হিসাবে। আপনারা একমত কিনা? হ্যাঁ, এটা একমত যে একটা কার্ভ শট হয়েছে, যে দুর্দান্ত ডিবক্সের বাইরে বাইরে থেকে, থেকে। খুব দুর্দান্ত একটা গোল। এটা আমি মানবো যে যদি ওয়ার্ল্ড কাপের পরে 10টা গোলে যদি লিস্ট করে, এখানে আলভারেজের গোলটা থাকবে। গোলকিপারকে পরাস্ত করে যদি গোল দেয়া বলে, মানে গোলকিপারের কিছুই করার নেই, আমি দেখবো বুঝবো কিন্তু কিছু করতে পারবো না, তেমন গোল ছিল আলভারেজের গোলটা। সেটাই। আমরা হচ্ছে যে সেমিফাইনালের যেই 4টি দল, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। আর শুরুতেই যাচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলা হয়নি মেসির, আপনারা জানেন কিনা জানি না। এবার বিশ্বকাপে এই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসি। ইংল্যান্ড তো দুর্দান্ত খেলছে, ইংল্যান্ডের হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, ওরা দুর্দান্ত ফর্মে রয়েছে। আর্জেন্টিনা ইংল্যান্ডকে কতটা মানে ডিফেন্স করতে পারবে বা কতটা মোকাবেলা করতে পারবে? আসলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে কতটা ডিফেন্স করতে পারবে, তার থেকে আমার কাছে বড় প্রশ্ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ইংল্যান্ড কতটা ডিফেন্স করতে পারবে। কারণ আলভারেজ ফর্মে চলে এসছে, মেসি তার ফর্ম তো প্রথম থেকে ধরে রেখেছে, লাউতারো মার্টিনেজ বরাবরই প্রথম থেকেই দেখা যাচ্ছে যে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্সের দিকেই বলা যায় দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শুধু আপনি হ্যারি কেইন, বেলিংহাম দিয়ে আপনি যাচাই করে আসলে ডিফেন্সিভ কতটা ডিফেন্স করতে পারবে এটা বলতে পারবেন না। বরং বলেন যে ইংল্যান্ড যদি ডিফেন্সটা ওইভাবে না করতে পারে, তাহলে আর্জেন্টিনাকে আটকাতে পারবে না, কিনা। আমি বলছিলাম ওই ক্ষেত্রে যে আপনি খেলার ধরনটা দেখেন, আর্জেন্টিনা কিন্তু যত দিন যাচ্ছে, মানে খেলার যে একটা স্পিড থাকে আর্জেন্টিনার, যে স্পিড নিয়ে খেলে ওরা, ওই স্পিডটা একটু হলো ব্যাকফুটে। কিন্তু আপনি ইংল্যান্ডকে দেখেন, ওরা কিন্তু প্রতিটা ম্যাচেই ডেভেলপ করতেছে। আমি ওই ক্ষেত্রে বলতেছি যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের যে দ্বৈরথটা, সেই দ্বৈরথের রেসে অনেকেই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে দলের ভারসাম্য অনুযায়ী। মানে সেই ইংল্যান্ডকে মানে আর্জেন্টিনা কতটা রেসে মানে থাকবে। আচ্ছা, এখানে আমি একটা বলি, রেফারেন্স টানি, যেটা হচ্ছে 2022-এর বিশ্বকাপের ফাইনালটা। ফ্রান্স কিন্তু ঠিক এমনই টিম ছিল যাদের আটকানো ওই বিশ্বকাপেও খুবই কঠিন ছিল। তবে আর্জেন্টিনার একটা জিনিস ভালো কি, হ্যাঁ প্রথমার্ধে ওদের অনেক সময় ছন্দপতন থাকে, কিন্তু এই যে ছন্দপতনটাকে ওভারকাম করে খেলার মোড়টা ঘোরানো, খেলাটাকে প্রপারলি ধরা, এটা কিন্তু আর্জেন্টিনার মধ্যে আছে। আপনি ইজিপ্টের ম্যাচে দেখবেন 14 মিনিটে 3 গোল। যদিও অনেক কন্ট্রোভার্সি আছে এই নিয়ে, খেলার মধ্যে কন্ট্রোভার্সি থাকবে, আজকের ম্যাচেও ছিল রেড কার্ড নিয়ে, ব্রাজিলের ম্যাচে ছিল, পর্তুগালের ম্যাচে ছিল। তো এটা আমি যদি পাশে রেখে বলি, কন্ট্রোভার্সি বাদ দিয়ে, কামব্যাকটা যদি দেখেন, যত ফেভার পাক 14 মিনিটে 3টা গোল দেয়া, আপনি কিন্তু তার আগে আর্জেন্টিনার যে ফর্ম দেখে কেউ বুঝতে পারে নাই যে এই দলটা আজকের 2 গোল টপকে 3 গোল দিয়ে জয়লাভ করবে। তো এখানেই হচ্ছে ভরসা আর্জেন্টিনা টিমটাকে নিয়ে, যে তারা ম্যাচ বুঝে খেলার ধরন পাল্টায়। হ্যাঁ, বুঝতে হয়তো কিছুটা সময় নেয়, এরপরে কিন্তু খেলার ধরন পাল্টায়। ইংল্যান্ডের সাথেও সেম হয়তো হবে, যদি প্রথম থেকে নাও ধরতে পারে, প্রথমে যদি পিছিয়েও যায়, কামব্যাক অবশ্যই করতে পারবে। সিদ্দিক ভাই, ইংল্যান্ডের বিপক্ষে কে ফেভারিট? ইংল্যান্ড ফেভারিট নাকি আর্জেন্টিনা ফেভারিট? এটা বলা খুব কঠিন। বর্তমান যে পারফরমেন্স দেখাচ্ছে ইংল্যান্ড, আমি আমার পার্সোনাল ইয়েতে রাখবো, আমি ইংল্যান্ডকেই আচ্ছা ফেভারিট রাখবো। আচ্ছা, ইংল্যান্ড বর্তমানে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর বলা চলে? ইংল্যান্ডের দলে অনেক তারকা খেলোয়াড় আছে, যেমন হ্যারি কেইন, বেলিংহ্যাম, রাশফোর্ড, সাকা। আমি বলবো যদি ফরওয়ার্ডের কথা বলি, তাহলে সাকা অনেক, ও পারফরমেন্স, ও যেভাবে বল অ্যাসিস্ট করে দিচ্ছে বা করছে, ওর পারফরমেন্সটা অনেক ভালো। আর তো বলা চলে না বেলিংহ্যামের যে ওর পারফরমেন্স, আজকের ম্যাচে যে জোড়া গোলটা দিল, এটা অভাবনীয়। আর্জেন্টিনার শুরু থেকে দেখছি আমি, মানে শুরু থেকে না, ছোটবেলা থেকে দেখছি যে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলে,
মানে বেশিরভাগ ম্যাচেই যখন উইন হয় তখন ওদের ভাগ্যটা কেমন জানি মানে লাখে পরিণত হয়ে যায়। যেরকম মনে করেন যে 2 মিনিট বাকি আছে, 2টা গোল দেওয়া লাগবে, হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ফুটবল খেলা লাকের উপর হয় না, এটা খেলে জিততে হয়। তো আর্জেন্টিনাও খেলায় না, জিতছে। সবাই বলে জানেন যে ভাগ্য ভালো, সবাই না বলে। ভাই, এখানে না, আমি একটা বলবো আসলে ভালো তো খেলতে হয় অবশ্যই, ভালো খেলার সাথে মানে লাকটাও ফেভার হয়। রাজীব ভাই, এখানে লাকের থেকে আমার কাছে যেটা যেরকম মনে আমি হয়- আরেকটু বলি, আমি সাগর ভাই আমি আরেকটু বলি, যেরকম গোল পোস্টে মেসি 10টা শট মারলো, 5টা গোল হইলো, আর অন্য একটা দল 10টা শট মারলো, একটা গোল ভাই হলো। এইটাই মেসি, যে 10টা হ্যাঁ। শট করলে 5টা গোল হবে, এইটাই মেসি। এই জন্যই সে গোট, এই জন্যই সে সর্বকালের সেরা প্লেয়ার। আর যেটা বলছেন লাক, এইটা না, লাস্ট 2 মিনিট 5 মিনিট থাকতে যে আর্জেন্টিনা জয়ের রেকর্ড বেশি, এর কারণ হচ্ছে ওই সময় যে চাপটা নিয়ে খেলা, এইটা সব দল পারে না। পারে না। যেটা আর্জেন্টিনা অভিজ্ঞ দল দেখে, স্কলোনির ওই ধরনের সাজেশন আছে দেখে দলের প্রতি, বা মেসির নির্দেশনা আছে, অভিজ্ঞতা আছে, যে কারণে ওই চাপটা সামলে তারা শেষ মিনিট পর্যন্ত জয়ের আশা নিয়ে খেলতে পারে, যেটা অন্য দল হয়তো পারে না। Okay. এটা আপনি লাক বলতে পারবেন আচ্ছা, না। ঠিক আছে। মিশর দল তাদের দেশে চলে গেছে, সেখানে তাদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, সাতখোলা বাচে সংবর্ধনা দেওয়া হয়েছে, কোচকে রাজার উপাধি দেওয়া হয়েছে, মানে ফুটবল সমর্থকরা। আর্জেন্টিনার ম্যাচে যে মানে মিশর হেরে গিয়ে বিদায় নিল, কিন্তু মিশরীয়রা এটাকে মানে হার মনে করে না, এটাকে মনে করে কি একটা অন্য একটা বিচ্ছিন্ন ঘটনা। যেরকম রেফারি নিয়ে ওদের অনেক অভিযোগ আছে, প্লেয়ার কোচ একটা অভিযোগ আছে। ওই ম্যাচের রেফারি কি সত্যি নিরপেক্ষ ছিল? মানে আপনার কি মনে হয়? আমার মনে হয়, আমি আর্জেন্টিনার ফ্যান হিসাবে আমি বলবো নিরপেক্ষতাই ছিল এখানে। যে ফিফার যে 12 নম্বর রুলসে যেগুলো দেয়া আছে বা বর্ণনা করা আছে, এখানে মোহাম্মদ সালাহ যে ফাউলটা নিয়ে কন্ট্রোভার্সি, সেটা আসলেই সেটা ফাউল ছিল না। আপনি যদি ক্লোজ একটা ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে জায়গায় ফাউল করে ট্যাকেল করে সালাহ যে পড়ে গেছে, সালার কোনো রিয়েকশন ছিল না, ফাউলের কোনো আবেদন ছিল না। কিন্তু আমরা বলবো সোশ্যাল মিডিয়াতে বাঙালিরা এটা নিয়ে খুব হাইপে ছিল। না, অনেকে তো অভিনয় করে, মানে আপনার ফাউল না হলেও অভিনয় করে, ভাই, সালাহ অভিনয় আচ্ছা, করে নাই। এই আচ্ছা, আচ্ছা। ক্ষেত্রে একটা মানে ফেসবুকের মিমস আমার খুব মনে পড়তেছে, যে 200+ ক্যামেরা, অভিজ্ঞ রেফারি, ভিএআর, তারপরে লাখো দর্শক, তারপরে ওই টঙের দোকানের সগির বা বশির, সে বলতেছে এটা ফাউল ছিল, রেফারি দেয় নাই। তো এই মিমসটা ইদানিং দেখতেছে না, এরকম। আপনি বিশ্ব মিডিয়া যদি তাকান, যে স্পোর্টসের বিশ্ব মিডিয়াগুলো আছে, ওরাও ট্রল করেছে এটা নিয়ে, যে মিশরের বিপক্ষে রেফারি মানে ভাই, একটা এখানে পক্ষপাতিত্ব টেনেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা হয়েছে, কিছু 50-50 চান্স থাকে, কিছু যেটা এই দলেও 50% সম্ভাবনা, এই দলেও হয়তো বা আপনি এইটা আর্জেন্টিনা পেয়ে গেছে, বড় দল হয়তো সেই হিসাবে বা কিছু, কিন্তু আপনি যে পক্ষপাতিত্ব এটাকে বলতে পারেন না। এইটা বলতে পারেন যে 50-50 যে চান্সটা, সেইটা আর্জেন্টিনা পেয়েছে তাদের পক্ষে, কিন্তু এইটা পক্ষপাতিত্ব বলতে পারেন না। আর আপনার রেফারি প্রধান, সে তো বলেই দিয়েছে, তার বিশ্লেষণ সে তুলে ধরেছে, এখানে তো আর আপনি Controversy থাকার কিছু কিছু থাকলো না। বলে আসলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমরা আরেকটা ম্যাচ নিয়ে কথা বলবো। দ্বিতীয় সেমিফাইনাল, না সরি, প্রথম সেমিফাইনাল স্পেন বনাম ফ্রান্স। ওই ম্যাচের উত্তাপটা কোন লেভেলের থাকবে ওই দিন? এটা ওয়ার্ল্ড জুড়ে একটা উত্তাপ থাকবে, বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। এটা অনেক বড় একটা, বিশ্ব জুড়ে একটা হাই ভোল্টেজ একটা উত্তেজনা থাকবে এই ম্যাচটা নিয়ে। যদিও দুইটা পরাশক্তি। স্পেনে এই পর্যন্ত যতগুলো খেলা খেলেছে এই বিশ্বকাপে, আহামরি তেমন একটা সারপ্রাইজ দিতে পারেনি যতটা ফ্রান্স পেরেছে। ফ্রান্স প্রতিপক্ষকে যেভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে, স্পেন কিন্তু অতটা পারছে না। উল্টো হবে কিনা মানে ম্যাচে? আসলে আপনি যদি প্রথম থেকে যেটা বললেন, স্পেনের থেকে যে আমরা যেইভাবে হাইপ নিয়ে আসছিল স্পেন, আমরা যত আশা করেছি, হ্যাঁ জয় পেতে, তারা এখন সেমিফাইনালে, সবই ঠিক আছে, কিন্তু ফ্রান্সের সাথে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে স্পেনকে আপনি কিন্তু এগিয়ে রাখতে কোনোভাবেই পারবেন না। ফ্রান্সের যে এবার পারফরমেন্স, আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে বলতেছি, কোনোভাবে যদি এবার আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনালে মুখোমুখি হয়, তাহলে মনে হয় 2022-এর বিশ্বকাপটা রিপিট নাও হতে পারে।
এটা হচ্ছে ফ্রান্সের পারফরমেন্সের বেস করে আমি বলতেছি। তবে আর্জেন্টিনা ফ্যান হিসেবে তো অবশ্যই বলবো যে আর্জেন্টিনার পারফরমেন্স যদি ধরে রাখতে পারে ভালো খেলবে, তবে ফ্রান্সকে এবার আটকানো আমার কেন যেন মনে হচ্ছে কারো পক্ষেই সম্ভব না। আচ্ছা ভাই, এবার ওয়ার্ল্ড কাপে একটা বিরল ঘটনা ইতিহাসে, যে সেরা 4 জনের সেমিফাইনালে। এই প্রসঙ্গে আসতাম যে ফিফা র্যাঙ্কিং এর 1 2 3 3 4 4 হ্যাঁ, এরাই এখন সেমিফাইনালের প্রতিপক্ষ মুখোমুখি হবে। লামিনে ইয়ামাল ভার্সেস কিলিয়ান এমবাপ্পে বা ওসমান ডেম্বেলে কেমন হতে পারে? আমি এমবাপ্পেকে আগে রাখবো, কিন্তু ও গতিময় ফুটবলটা খেলে। আর দেমবেলে আছে, ও ভালো ফুটবল খেলে। আর ইয়ামাল তো উদীয়মান একটা প্লেয়ার, বার্সেলোনাতে খেলে, অনেক ভালো খেলে। বাট আমি এই 3 জনের মধ্যে আমি এমবাপ্পেকে এগিয়ে রাখবো। তরুণ তুর্কি নাকি অভিজ্ঞতার মিশেল? অভিজ্ঞতা আপনি এটা আর্জেন্টিনার দিকে তাকালেই বুঝবেন যে অভিজ্ঞতা ম্যাটার করে। এক্ষেত্রে অভিজ্ঞতাই এগিয়ে থাকবে। আমি যদি 2 সেমিফাইনালের স্কোর জিজ্ঞেস করি, যেহেতু আপনারা দুজনেই একটা দলের সাপোর্টার, তবু আমি চাইবো যে আপনারা নিরপেক্ষভাবে মানে বাস্তবতা বুঝে অ্যান্সার করবেন। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা স্কোর মানে প্রেডিকশন কি হবে? ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। আপনি? আমার কাছে কেন যেন মনে হচ্ছে খেলাটা যে সমতা হতে পারে, সেটা 2-2 বা 1-1 যেটাই হোক টাই ব্রেকারে যাবে, এবং টাই ব্রেকারে গেলে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তার মানে হচ্ছে আর্জেন্টিনা মানে জিতবেই। হ্যাঁ হ্যাঁ, ওকে। দ্বিতীয় সেমিফাইনাল ফ্রান্স আর স্পেন, প্রেডিকশন কি হবে? আমি ফ্রান্সকে আগে রাখবো। কি জন্য? ওদের যে পারফরমেন্স বা প্লেয়ারদের মধ্যে যে একটা উজ্জীবিত যারা, তারা আমি 3-1 প্রেফার করতেছি। আচ্ছা, সাগর ভাই? 3-1, ফ্রান্স 3, স্পেন 1। আচ্ছা, ফাইনালে তাহলে ফ্রান্স যাচ্ছে আর্জেন্টিনা, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। দেখা যাক যে ফ্রান্স আর স্পেনের ম্যাচে কে জিতে, আর আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচে কে জিতে। আমাদের স্টুডিওতে দুজনকেই অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমরা আবার পরবর্তী কোনো এপিসোডে আপনাদের দুজনকে নিয়ে আলোচনা করব। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।